তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলা জেনারেলে রয়েছে ডিএসসি পেপার। আমি এখন ডিএসসি পেপারের পর্ব 3-এর সাজেশান নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই পর্ব 1 এবং 2-এর সাজেশান নিয়ে আমি আলাদা আলাদা দুটো ভিডিও আপলোড করেছি, সেগুলো দেখে নিও। পাশাপাশি সিলেবাস, পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমস্ত কিছু নিয়েই কিন্তু 5th সেমিস্টারের বাংলা জেনারেলের টোটাল বিষয়গুলো আলোচনা করা আছে। আশা করি সেই ভিডিওগুলো দেখলে তোমরা উপকৃত হবে। তো চলো দেখে নাও। পরীক্ষা যেহেতু একেবারে দোরগোড়ায়, তো আর দেরি করা যাবে না, সেই মতন প্রস্তুতি কিন্তু নিয়ে শুরু করতে হবে। পর্ব 3 প্রথমে রয়েছে বিদ্যাপতি ও জয়দেব। এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 10 এবং 5-এর প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অবলম্বনে বিদ্যাপতি ও জয়দেবের পার্থক্য নিরূপণ করো। 2, এই সমালোচনামূলক প্রবন্ধটি সারমর্ম নিজের ভাষায় লেখো, অর্থাৎ পুরো প্রবন্ধের একটা যে সামগ্রিক আলোচনা। 3 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা গীতিকাব্যের লেখকদের দুভাগে বিভক্ত করেছেন। লেখকদের ভাগ দুটি কি কি, তাদের পৃথক বৈশিষ্ট্যের পরিচয় দাও। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি রেখেছি, কারণ তোমাদের বেশিরভাগ বছরে দেখা যাচ্ছে যে টেক্সট যে ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু লাইন তুলে প্রশ্ন আসছে। তো সেটা 5-এর ক্ষেত্রেও 10-এর ক্ষেত্রেও, বিশেষ করে 5 নম্বরের প্রশ্নে তোমাদের লাইন তুলে তারপর সেরকমভাবে প্রশ্ন দিচ্ছে। তো আমি এই প্রবন্ধটা থেকে দুটো লাইন তোমাদের গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি, কিন্তু এছাড়াও কিন্তু অনেকগুলো লাইন আছে। তো তোমরা কিন্তু টেক্সটটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, তাহলে সেখান থেকে লাইনগুলোকে বুঝে সেই মতন উত্তর দিতে পারবে। একটা হলো সকলই নিয়মের ফল, সাহিত্যও নিয়মের ফল। আর একটা লাইন, জয়দেবের কবিতা স্বর্ণহার, বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা। এখানে এই লাইনটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে প্রবন্ধে রয়েছে। জয়দেবের কবিতা স্বর্ণহারের জায়গায় অন্য কিছু বলা আছে, বিদ্যাপতির কবিতাও অন্য কিছু বলা আছে। তো এরকমভাবে কিন্তু জয়দেব এবং বিদ্যাপতির পার্থক্য নিয়ে অনেকগুলো লাইন রয়েছে। সেই প্রশ্নটা কিন্তু ভালোভাবে তোমরা তৈরি করবে। এরপরে রয়েছে আধুনিকতা ও রবীন্দ্রনাথ। এখান থেকে প্রশ্ন দেখে নাও। আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের আধুনিকতা কোথায় রয়েছে সে বিষয়ে আলোকপাত করো। 2 নম্বর, আধুনিক সাহিত্যে অমঙ্গলবোধ স্বাভাবিক বা যথাযথ নয়। কোন প্রসঙ্গে এমন মন্তব্য করা হয়েছে? অমঙ্গলবোধের প্রকাশ যথাযথ নয় কেন? রবীন্দ্র কাব্যে অমঙ্গলবোধের প্রকাশ কীরকমভাবে ঘটেছে তা লেখো। 3 নম্বর, এই প্রবন্ধে লেখক রবীন্দ্রনাথের কবিতার মূল্যায়নে যেসব যুক্তি প্রদর্শন করেছেন তার যথার্থতা নিরূপণ করো। এই 3টে হলো প্রধান গুরুত্বপূর্ণ 10 নম্বরের জন্য। এছাড়াও দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ লাইন এখান থেকেও রেখেছি, মূলত সেগুলো 5 নম্বরের জন্য। বিভিন্ন দেশে বিভিন্ন কালে রচিত সমস্ত কবিতা যে একটি জীবন্ত বাড়ন্ত কাব্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। দ্বিতীয়টা হলো, জীবন ও কবিতা বিষয়ে রবীন্দ্রনাথ যৌবন থেকে মৃত্যুকাল পর্যন্ত একই ধারণা পোষণ করে গেছেন। এই হলো দুটো গুরুত্বপূর্ণ লাইন, কিন্তু গোটা প্রবন্ধটা বেশ বড়, সেখান থেকে পড়লে তোমরা বুঝতে পারবে অনেকগুলো লাইন আছে গুরুত্বপূর্ণ। সেই মতন তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো এবং অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে দেখো। কোথাও যদি কিছু অসুবিধে থাকে, আরও কোনো ভিডিওর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।